প্রাপ্তি কোথায় চাচ্ছু? ফারিসের মুখ থেকে এসব কথা শুনে মাহতাব নড়ে চড়ে বসল। কপালে চিন্তার ভাঁজ দেখা দিল তার। প্রাপ্তি তো কোচিংয়ে গিয়েছে। কেন আব্বাজান, কি হয়েছে? কোনো সমস্যা হলে বলো আমাকে। ও শিট, ও একা গিয়েছে? হ্যাঁ, আজকে ওর সাথে আনিশা যায়নি শুনেছি। অবশ্য আমি পরে জানতে পেরেছি তোমার ছোট আম্মুর কাছ থেকে। আগে জানলে একা যেতে দিতাম না। সিএনজি ড্রাইভার খোকন মিয়া অবশ্য সাথে আছে। আমি একবার ফোন করে খবর নিয়েছিলাম। চাচু, তুমি আবার ফোন করে দেখো তো সব ঠিক আছে কিনা। মাহতাব ফারিসের কথায় প্রাপ্তির কিছু একটা হতে পারে আজ করে ফেললেন। আমার ছোট মেয়েটার উপর কি কোনো বিপদ আসতে চলেছে? চাচু প্লিজ, আগেই প্যানিক করো না। তুমি খোকন চাচাকে কল করো দ্রুত, আমি আসছি। বলেই ফারিস কল কেটে দিল। খোকন মিয়া 30 মিনিট ধরে প্রাপ্তিকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে গিয়েছে। মাহতাব দেওয়ান খোকন মিয়ার নাম্বারটা সংযোগ দিতে নিচ্ছিল, এমন সময় ফোনটা বেজে ওঠায় দ্রুত ফোনটার স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা দেখে মাত্রই মাহতাব দেওয়ান কল রিসিভ করে নিল। কল রিসিভ করতেই খোকন মিয়া কান্নায় আওয়াজে ভেসে এলো। খোকন মিয়ার কান্নার আওয়াজ মাহতাবের কানে পৌঁছাতেই মাহতাবের বুকটা ছ্যাদ করে উঠল। প্রাপ্তির জন্য ভয় হতে লাগলো। একমাত্র মেয়ের কিছু হলে তিনি আর বাঁচতে পারবেন না। মেয়েকে যেন আল্লাহ সুস্থ রাখেন, এই প্রার্থনায় ব্যক্ত করেছেন মনে মনে আল্লাহর কাছে। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ছোট সাহেবের প্রাপ্তি মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কোচিংয়ের প্রতিটা ক্লাসে আর কোচিংয়ের আশেপাশে সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু কোথাও ছোট আম্মা জানরা খুঁজে পাই নাই। মেয়েটা কোথায় চলে গেল কিছু বুঝতে পারছি না। মাহতাব খোকনের কথা শুনে নিজের বুকের বা পাশটা চেপে ধরলেন। প্রাপ্তিকে পাওয়া যাচ্ছে না শুনে মাহতাবের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। মাহতাব দ্রুত পারভিনের নাম্বারে কল করে প্রাপ্তির বাসায় ফিরেছে কিনা জিজ্ঞেস করল, কিন্তু পারভিনের মুখ থেকে না শোনায় মাহতাবের চারপাশটা অন্ধকার হয়ে গেল। সে এসব কি শুনছে? কি হলো তার ছোট্ট মেয়েটার? পারভিন চিন্তিত হয়ে প্রাপ্তিকে নিয়ে অনেক প্রশ্ন করলেও মাহতাব সেসবের কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। প্রাপ্তিকে পাওয়া যাচ্ছে না শুনে পারভিন সহ ইব্রাহিম দেওয়ান আর রসনারাও ভেঙে পড়বে। বিদায় মাহতাব পারভিনকে কিছু না বলেই কল কেটে দিয়েছে। তাতে কি? কিছু না বললেও মায়ের মন সব বুঝে যায়। সন্তানের কিছু হলে কি মায়ের মন শান্ত থাকে? প্রাপ্তিকে নিয়ে পারভিনের মনটা কুগাইতে লাগলো। প্রাপ্তি কোনো বিপদ হলো না তো, এসব ভেবে পারভিন ড্রয়িং রুমের সামনে পায়চারি করতে লাগলো। আন্দালিফ ড্রয়িং রুমে বসে পায়চারি করছে। এখান থেকে তাকে যেভাবেই হোক প্রাপ্তিকে নিয়ে বেরিয়ে যেতে হবে। ফারিস যে দূরত চালাক, ফারিসকে কোনো বিশ্বাস নেই, যে কোনোভাবে এখানে চলে আসতে পারে। প্রাপ্তিকে একটা রুমে জোর করে আটকে রাখা হয়েছে। আন্দালিফ জ্যোতিকে ডাক দিল। জ্যোতি আসতেই আন্দালিফ জ্যোতিকে প্রশ্ন করল, মেয়েটা কি করেছে? বস, রুমে আটকে রেখেছি। কোনোভাবে মেয়েটাকে শান্ত করা যাচ্ছিল না, তাই ওকে রুমে আটকে রেখে বাইরে থেকে ডোর লক করে দিয়েছি। এখন ভেতরে বসে এটা সেটা সামনে ভাঙচুর করছে আর চিল্লাচ্ছে। এক কাজ কর, ওকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেল। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আমাদের যত দ্রুত সম্ভব ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ওকে বস। বলেই জ্যোতি প্রাপ্তিকে যে রুমটায় আটকে রেখেছিল সেদিকে চলে গেল। জ্যোতি দরজা খুলে প্রাপ্তির মুখে ক্লোরোফর্ম স্প্রে করে রাখা রুমাল চেপে ধরল। নিঃশ্বাসের সাথে ক্লোরোফর্ম মিশে যেতেই প্রাপ্তি অচেতন হয়ে জ্যোতির উপর ঢলে পড়ল। জ্যোতি প্রাপ্তিকে ধরে বেডে শুয়ে রেখে গেল। বস, কাজ হয়েছে। গুড, ভেরি গুড। বাইরে আমাদের গাড়ি দাঁড় করানো আছে আর আমার লোকও আছে। নেহা এক্ষুনি চলে আসবে। তোরা দুজন ওকে ধরে গাড়ি নিয়ে আসবি। গাড়িতে সাবধানে, কারোর যেন কোনো সন্দেহ না হয়। হলে তো বুঝতেই পারছিস কি করবো তোদের। কথাটা মনে রাখিস। জি বস, মনে থাকবে। আমরা ওকে সাবধানে গাড়িতে নিয়ে যাব। আন্দালিফ চলে যেতেই নেহা আসলো। নেহা আর জ্যোতি দুজনেই আন্দালিফের লোক। প্রাপ্তিকে কিডন্যাপ করার জন্যই তাদের আন্দালিফ নিজের সাথে সামিল করেছে। নেহা আর জ্যোতি মিলে প্রাপ্তিকে এমনভাবে ধরে গাড়ির সামনে নিয়ে গেল যে কারো সন্দেহটুকুও হলো না। প্রাপ্তিকে গাড়িতে তুলতেই বিশাল কালো কারটি শহরের বাইরের পথ ধরে যাত্রা শুরু করলো। গাড়িতে অচেতন অবস্থায় জ্যোতির কাঁধে মাথা এলিয়ে শুয়ে আছে প্রাপ্তি। তার সাথে কি হতে চলেছে, কি হয়েছে, কোনো কিছুই এখন তার মাথায় নেই।
কেবল চোখ বুজে পড়ে আছে। সে নিজের অজান্তেই কোনো অজানা গন্তব্যের দিকে পাড়ি জমাচ্ছে। তা তার বোধ করি ঠাউর হচ্ছে না। ফারিস তার অ্যাসিস্ট্যান্ট অয়নকে কল করতেই অয়ন কল রিসিভ করলো। হ্যালো বস, কি করতে হবে বলুন। শোন, আমি বাইক নিয়ে বেরোচ্ছি। আমি আমার লোকেশন শেয়ার করে দিচ্ছি, তুই গাড়ি নিয়ে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছে যাবি। ওকে বস। ফারিস আর কিছু না বলে কল কেটে দিল। ফারিস নিজের কার ড্রাইভ করতে করতে অয়নকে নির্দেশনা দিচ্ছিল। ফারিস দ্রুত কার চালিয়ে নিজের বাসায় সেগুন বাগিচায় যাচ্ছে। সেখান থেকে নিজের মোটর বাইক করে ফারিস কিশোরগঞ্জে যাবে, কারণ তার মনে হলো অল্প সময়ে পৌঁছতে চাইলে সেখানে বাইকে গেলেই সবচেয়ে সুবিধা হবে। ফারিস বাসার সামনে কারটা থামাতেই ফারিসের ফোনে মাহতাব দেওয়ানের কল আসলো। ফারিস দ্রুত কল রিসিভ করতেই মাহতাব দেওয়ানের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো চাচু, কি হয়েছে? তুমি ড্রাইভার চাচার সাথে যোগাযোগ করেছিলে? করেছিলাম বাবা, কিন্তু খোকন জানালো প্রাপ্তিকে কোথাও খুঁজে পাচ্ছে না। ফারিসের বুকটা ধক করে উঠল। সে ঠিক ভেবেছিল এই জানোয়ারটা হাত গুটিয়ে বসে থাকার লোক নয়। একটা না একটা ক্ষতি যে করবে তা ফারিস প্রথমেই বুঝে ফেলেছিল। তাই মাহতাব দেওয়ান কল করার আগেই ফারিস কিশোরগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ফারিসের চোখে প্রাপ্তির নিষ্পাপ মুখটা ভেসে উঠল। ফারিসের মনে হচ্ছে নিজের কলিজাটাকেও ছেড়ে নিতে চাইছে। ফারিস চোখ বুজে নিল, ফোনটা কেটে দিয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে নিল। ফারিসের হাতের শিরা উপশিরা ফুলে উঠেছে। ফারিস চল শক্ত করে নিল। আন্তলিফ, ছাড়ব না আমি তোকে। তোর দুঃসাহসী তোর শেষ পরিণতি লিখবে। আসছি আমি। ফারিস গাড়িটা গেটের সামনে রেখে দ্রুত নেমে পড়ল। গাড়ি থেকে নেমেই ফারিস দৌড়ে নিজের বাসার গাড়ির পার্কিং প্লেসে চলে গেল। যাওয়ার আগে গেটে দারোয়ান আব্দুল চাচার দিকে কারের গাড়ি ছুড়ে দিয়ে গেল আর বলে গেল গাড়ি যেন ভেতরে নিয়ে এসে পার্ক করিয়ে দেয়। ফারিসকে হন্তদন্ত হয়ে পার্কিং এরিয়ার দিকে ছুটতে দেখে আব্দুল অস্থির হয়ে তাকালো। ফারিসকে দেখেই বোঝা যাচ্ছে কোনো বিষয় নিয়ে অনেক উদ্বিগ্ন হয়ে আছে। ফারিস তাদের বাসার নিচে পার্কিং এরিয়ায় এসে বিশেষ সিকিউরিটি আওতা সম্পন্ন একটি কক্ষের সামনে এসে দাঁড়ালো। কক্ষটিতে নির্দিষ্ট পাসওয়ার্ড প্রদান করে যাওয়া আসা করা হয়। ফারিস ব্যতীত এই নির্দিষ্ট পাসওয়ার্ডটি কারো জানা নেই। ফারিস পাসওয়ার্ড ট্র্যাকার ডিভাইসটিতে নির্দিষ্ট কিছু সংখ্যা আর বর্ণ টাইপ করতেই কক্ষের দরজাটি খুলে গেল। ফারিস কক্ষটিতে প্রবেশ করতেই তার দৃষ্টি পড়ল কক্ষের মাঝখানে রাখা তার স্ট্রিট ফাইটার মোটর বাইকটির দিকে। ফারিস যে মোটরসাইকেলটির সামনে দাঁড়িয়ে আছে এটি পৃথিবীর সবচেয়ে দামি মোটরসাইকেল। ফারিস আমেরিকায় থাকতে অনেকবার বাইক রেসিংয়ে অংশগ্রহণ করেছে। প্রতিবারই প্রতিযোগিতায় ফারিস প্রথম স্থান অধিকারী হয়ে বিজয়ী অর্জন করত। ফ্যামিলির মানুষের আড়ালেই ফারিস মরণঘাতী ভয়ঙ্কর বাইক রেসিংয়ে খেলায় আসক্ত হয়ে পড়েছিল। তখন থেকেই তার কালেকশনে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বাইক ছিল। তবে ফারিস নিজেকে বরাবরই পরিবারের কাছে সাধু, ভদ্র, কাউন্টেড পার্সোনালিটির মানুষ হিসেবেই জাহির করে এসেছে। ফারিস আমেরিকায় বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মোটরসাইকেল এর কালেকশন আছে। ফারিস আমেরিকার দূর দূরান্তে বাইক রেসার এবং সুদর্শন পুরুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিল। সবাই তাকে প্রশংসায় ভাসাতো। ফারিস বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল আমেরিকায় রেখে আসলেও তার বিশেষ পছন্দের একটি মোটর বাইক কিছুদিন আগে আমেরিকা থেকে কার্গো বুকিংয়ে মাধ্যমে সমুদ্রপথে বাংলাদেশে নিয়ে এসেছিল। নেইমেন মার্কস লিমিটেড এডিশন ফাইটার নামে মোটরসাইকেলটির দাম বাংলাদেশি টাকায় 117 কোটি টাকার সমান। আর এই মোটরসাইকেলটি পুরোটাই ফারিসের নিজের টাকায় কেনা। এছাড়াও অন্যান্য ব্র্যান্ডের অনেক মোটরসাইকেল তাকে কোলাবরেশনের জন্য স্পন্সর করাও হয়েছিল, সেগুলো সে আমেরিকাতেই রেখে এসেছে। নেইমেন মার্কস লিমিটেড এডিশন ফাইটার নামে বাইকটি গতিবেগ ঘন্টায় 300 কিলোমিটার। তবে বাংলাদেশে প্রেক্ষাপটে এটার গতিসীমা অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি এবং ঝুঁকিপূর্ণ। তবে ফারিস দ্রুত প্রাপ্তির কাছে পৌঁছানোর জন্য এটা ব্যবহার ছাড়া আর কোনো উপায় দেখছে না। যেভাবেই হোক প্রাপ্তির কাছে দ্রুত পৌঁছানোটাই তার একমাত্র টার্গেট। এর বাইরে কি হবে না হবে সেসব এখন ফারিসের মাথায় নেই। ফারিস চাবি দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে পড়ল। ফারিসকে এভাবে হন্তদন্ত হয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকতে দেখে বারিশার নিচে নেমে এসেছিল, কিন্তু নিচে নেমে আর ছেলের দেখা পেল না। তার আগেই ফারিস ঝড়ের গতি নিয়ে বাইক ছুটিয়ে বেরিয়ে পড়েছিল। ফারিস পাকা সড়কে উঠে বাইকের স্পিডটা দেখে নিল। একদম কাটায় কাটায় পার 1 আওয়ার 300 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় প্রায় 300 কিলোমিটার যেতে পারবে।
তবে প্রকৃতপক্ষে 200 থেকে 250 কিলোমিটার যাওয়া সম্ভব, আর বাংলাদেশের রাস্তায় এর চেয়ে বেশি গতিতে চালানোটাও ইম্পসিবল। বাইক চালানোর ফলে ফারিসের মাসলগুলো ফুলে উঠেছে। ফারিসের সিক্স প্যাক, জিম করা বডি, সি গ্রিন কালারের শার্টটা লেপ্টে আছে, উপরের দিকে দুটো বোতাম অবলীলায় খুলে আছে। এর সাথে ফারিসের পরনে রয়েছে কালো প্যান্ট। এক কথায় ড্যাশিং হ্যান্ডসাম লুক। ফারিস ফর্মাল লুকেই হসপিটালে ক্লাস করাতে গিয়েছিল, সেখান থেকেই প্রাপ্তির জন্য উদ্বিগ্ন হয়ে বেরিয়ে পড়েছিল, যার ফলে রাগটা কিছুটা টাইটার উপরেও ঝেড়েছিল। বিধায় টাইটা কয়েকবার টানাটানি করে সেটা খুলে কবেই ফেলে রেখে এসেছে। ফারিসের প্রত্যেকটা বাইসেপ এবং ট্রাইসেপ মাসেল ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে। প্রশস্ত কাঁধ তাকে যেন আরও শক্তিশালী হিসেবে ফুটিয়ে তুলেছে। হানি কালারের গায়ের রংটা ফারিসকে আরও আকর্ষণীয় করে তোলে। সোনালি তেলযুক্ত এই ত্বকের রংটা ফারিসকে দেখতে অনেকটা উষ্ণ আদরে লাগে। দেখেই মনে হয় প্রকৃত নান্দনিক ছোঁয়ায় তার পুরো শরীর জুড়ে খেলা করছে। ফারিস বাইক ছাড়ার প্রায় 30 মিনিট পর কিশোরগঞ্জ সদরে প্রাপ্তির কোচিংয়ের সামনে এসে পৌঁছালো। ঢাকা থেকে কিশোরগঞ্জ সদরের দূরত্ব প্রায় 105 কিলোমিটার থেকে 110 কিলোমিটার হতে পারে। সাধারণ যানবাহন ঢাকা থেকে কিশোরগঞ্জে পৌঁছতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। সেখানে ফারিসের 30 মিনিট সময় পৌঁছে গিয়েছে। ফারিসের বাইক থেকে নামতেই ফারিসকে দেখে খোকন মিয়া এগিয়ে এলো। কান্না করতে করতে ফারিসের সামনে গিয়ে দাঁড়ালো। ফারিস, বাবা তুমি এসেছো, দেখো মেয়েটা কোথায় চলে গেল, কিছুই বুঝতে পারছি না। ফারিস গলা ঝেড়ে বলল, হ্যাঁ এসেছি। এখন আপনি মনোযোগ সহকারে আমার কথা শুনবেন, তারপর উত্তর দেবেন, ঠিক আছে? আচ্ছা বাবা, বলো, আমি শুনছি। প্রাপ্তির কোচিং কয়টায় ছুটি হয়েছিল? খোকন মিয়া নিজের গামছায় চোখ মুখ মুছে উত্তর করল, দুপুরে একটাই ছুটি হয়ে গিয়েছিল। ফারিস নিজের হাত ঘড়িটার দিকে তাকালো। এখন ঘড়ির কাঁটাগুলো ঠিক ঠিক দুপুর 2টায় ঘরে আছে। তার মানে 1 ঘন্টা ধরে ওকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বাবা, আমি প্রায় 1 ঘন্টা ধরে প্রাপ্তি মামুনি খোঁজ করেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না মেয়েটাকে। ফারিসের গলাটা আটকে গেল। তার ছোট্ট ফুলটা এত ঘন্টা ধরে নিখোঁজ, আর সে কিছু করতে পারছে না। ফারিস কি করবে কিছুই বুঝতে পারছে না। ফারিস নিজেই নিজেকে শান্ত করলো। এখন মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করে সব চিন্তা ভাবনা করতে হবে। প্রাথমিকভাবে যা যা করা যায় তা খোকন মিয়া করে ফেলেছে। প্রত্যেকটা দোকানপাট, কোচিং, অলিগলি সব খোঁজা শেষ, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। বাড়িতেও কয়েকবার খোঁজ করা হয়েছে, কিন্তু প্রাপ্তি সেখানেও এখনো যায়নি। মাহতাব দেওয়ান রওনা দিয়েছে অনেক আগেই, আর একটু সময় লাগবে হয়তো এখানে পৌঁছতে। ফারিস নিজের দ্রুত মাইন্ডের ইস্তেমাল করে শান্ত চোখে চারপাশটা চোখ বুলালো। ফারিস নিজের ক্রিমিনালি আইডিয়া কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করলো এখানে কি ঘটেছে। ফারিস একজন অপরাধীর মতো চিন্তা করে এই সিদ্ধান্তে পৌঁছলো যে প্রাপ্তিকে এখান থেকে কেউ সশরীরে জোর করে সবার সামনে থেকে নিয়ে যেতে পারবে না। এটা একটা পাবলিক প্লেস, বিধায় এখানে কেউ কিছু করলে কারো না কারো নজরে সেটা ঠিকই পড়বে। ফারিস বুঝে ফেলল প্রাপ্তিকে হয়তো কেউ ভুলিয়ে ভালিয়ে এখান থেকে নিয়ে গিয়েছে, বিধায় এখানে এত মানুষ থাকার পরও কারো চোখে পড়েনি। ফারিস রাগে আবার হাত মুষ্টিবদ্ধ করে নিল। ড্যাম স্টুপিড গার্ল, তুই এত বোকা কেন প্রাপ্তি? কেউ ইমোশনালি দু একটা কথা বললি তার কথায় বিশ্বাস করে বসিস? দেখলি গাধার মতো কাজ কারবার করে আজ নিজেকে কেমন বিপদে ফেললি? তুই কবে বড় হবি? হ্যাঁ, আমি আর পারছি না। কোথায় আছিস তুই? ফারিস আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ প্লিজ একটা দিশা দেখাও, ওর কাছে পৌঁছে দাও আমায়। আমি আর সহ্য করতে পারছি না। তুমি আর কোনো ক্ষতি হতে দিও না প্লিজ। ফারিস উপর থেকে দৃষ্টি সরিয়ে 4 রাস্তার মোড়ের দিকে তাকাতেই একটা ট্রাফিক সিগন্যালের খুঁটি দেখতে পেল, যেটায় 4 দিক থেকে 4টা সিসি ক্যামেরা লাগানো আছে। একটা প্রাপ্তির কোচিংয়ের দিকে তাক করা। ফারিস তা লক্ষ্য করে দ্রুত সেখানে চলে গেল সিসিটিভির ফুটেজ চেক করতে। প্রাপ্তি জ্ঞান ফিরতেই নিজেকে একটি অল্প আলোর কক্ষে আবিষ্কার করলো। প্রাপ্তি নিজের মাথায় হাত চেপে ধরে বেড থেকে উঠে বসলো। কি হয়েছিল তার সাথে মনে পড়তেই বিছানা থেকে লাফিয়ে উঠল। রুমের চারপাশটা ভালো করে দৃষ্টি বুলাতেই প্রাপ্তি পুনরায় ভয়ে জমে গেল। এটা কোথায় সে? প্রাপ্তিকে আগে যে রুমটায় আটকে রাখা হয়েছিল সেটা এরকম ছিল না। এটা তো অন্য একটা রুম। না, এটা তো শুধু অন্য একটা রুম না, মনে হচ্ছে অন্য একটা বাড়ি। প্রাপ্তি মাথা যন্ত্রণায় নিজের কপাল চেপে ধরল। কি একটা মনে পড়তেই প্রাপ্তি ভয়ে সিটিয়ে গেল। হাউমাউ করে কান্না করতে থাকলো। মা মা বলে চিৎকার করে কাঁদতে লাগলো।
জ্যোতিদের দরজা খুলে তার মুখে কিছু একটা দিয়ে চেপে ধরেছিল, সেটা মনে পড়তেই প্রাপ্তি বুঝতে পারল তাকে অজ্ঞান করে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে। প্রাপ্তি ধীর পায়ে বিশাল কক্ষের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। এখানে বিশাল জানালাটা খোলা থাকার পরও অল্প স্বল্প আলো প্রবেশ করছে। প্রাপ্তি মুখ বাড়িয়ে জানালা দিয়ে উকি দিতেই ভয়ে জমে গেল। বাড়ির চারপাশটায় বিশাল বড় বড় গাছে ঘেরা। সেসব গাছে পরগাছা হিসেবে বাসা বেঁধেছে হাজার রকমের বন্য লতা পাতা। বিধায় পুরো বাড়ির চারপাশটা বিশাল জরাজীর্ণ হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে যেন ভুল করে কেউ ভয়ঙ্কর জঙ্গলে এসে বাড়ি করে ফেলেছিল। প্রাপ্তির দৃষ্টি যত দূর যায় তত দূর দৃষ্টি ফেলে দেখার চেষ্টা করলো আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা, কিন্তু প্রাপ্তি এখানে কোনো বাড়িঘরের বও দেখতে পেল না। যতদূর চোখ গেল প্রাপ্তি শুধু আশেপাশে বিশাল বিশাল মাঠঘাট দেখতে পেল। প্রাপ্তিকে আন্দালি বিশাল হাওড় এলাকার মধ্যে অবস্থিত একটি বাড়িতে নিয়ে এসেছে। এখানে বর্ষার মৌসুমে পুরো এরিয়ায় পানির নিচে থাকে, তাই এখানে মানুষের বসবাস কম। কয়েক কিলোমিটার এরিয়ার মধ্যে এখানে কোনো মানুষ তো দূর, জন্তু জানোয়ারও আসে না। আন্দালিফ খান তার মামু মুর্শেদ এমপি সকল কালো কারবারি দেখভাল করে, আর আন্দালিফ খান নিজের সব অবৈধ ব্যবসা আসর এখানেই জমায়। শহর থেকে দূরে হওয়ায় আর লোকজন যাতায়াত কম থাকায় আন্দালিফ তার সব অবৈধ কারবার এখান থেকেই চালায়। প্রাপ্তি বন্ধ রুমটায় জড়সড় হয়ে বসে কান্না করছিল। তখনই কারো অস্পষ্ট কোকানোর আওয়াজ দৃষ্টি সজাগ রেখে আশেপাশে তাকালো, কিন্তু কাউকে তার নজরে পড়ল না। প্রাপ্তি মনের ভুল ভেবে পাত্তা না দিয়ে পুনরায় দুই হাত নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে চোখের পানি ফেলতে লাগলো। পুনরায় সেই ব্যথিত কান্নার অস্পষ্ট আওয়াজ প্রাপ্তির কানে আসতেই ভয়ে চমকে উঠল। বদ্ধ রুমটায় পুনরায় চোখ বুলিয়ে নিল। পুরো রুমের মধ্যে আসবাবপত্র বলতে একটা ছোট বেড আছে, আর পুরো রুমটায় আসবাবপত্র না থাকায় একদম ফাঁকা হয়ে আছে। কিন্তু পুরো রুমটায় কাউকে দেখতে না পেয়ে ভয়ে সিটিয়ে গেল। প্রাপ্তি ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে নিজের বোরকাটার হাত মুঠো করে ধরল। হেজাবটা অনেক আগেই খুলে লুটিয়ে পড়েছে। প্রাপ্তি হেজাবটা মাথায় ওনার মতো জড়িয়ে নিল। ভয়ে ভয়ে ফ্লোরে নিজের পায়ের আঙ্গুল দিয়ে চেপে দাঁড়ালো। ফের সেই আওয়াজের প্রতিধ্বনি হতেই চারপাশটায় চোখ বুলিয়ে প্রাপ্তি দৃষ্টি আটকালো রুমের ভেতরে অবশিষ্ট ওয়াশরুমটার দিকে। প্রাপ্তি ভয়ে ভয়ে দৃষ্টি সজাগ রেখে কান খাড়া করে শব্দের উৎসটা সন্ধান করতে লাগলো। ওয়াশরুম থেকে শব্দ আসছে বুঝতে পেরে প্রাপ্তি কাঁপা কাঁপা পায়ে সেদিকে গেল। ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লক করা ছিল। প্রাপ্তি কাঁপা কাঁপা হাতে ওয়াশরুমের দরজাটা খুলে উকি দিতেই ভয় ছিটকে গেল। পুরো ওয়াশরুমটা তাজা লাল রক্তে জবে জবে হয়ে আছে। সেই রক্তের উৎস খুঁজতেই প্রাপ্তির চোখ পড়ল বিধ্বস্ত অবস্থায় ওয়াশরুমের মেঝেতে পড়ে থাকা এক নারী দেহের উপর। প্রাপ্তি ভয়ে নিজের মুখ চেপে ধরল। এত রক্ত এর আগে সে কখনো দেখেনি। আর মেয়েটির অবস্থা এতই করুণ ছিল যে তার দিকে তাকাতেই যে কারো রুহু কেঁপে উঠবে। মেয়েটি অস্পষ্টভাবে আবার কাতরাতে লাগলো। প্রাপ্তি ওয়াশরুমে প্রবেশ করে মেয়েটির মুখের কাছে গিয়ে বসলো। শুনতে পাচ্ছ আপু? তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কি করে হলো? প্রাপ্তির কথা মেয়েটির কানে পৌঁছলো কি পৌঁছলো না ঠিক বোঝা গেল না। প্রাপ্তি পুনরায় নিজের কাঁপা কাঁপা হাত বাড়িয়ে অজ্ঞান মেয়েটির মুখে দুপাশে হাত রাখলো। তুমি এইখানে পড়ে আছো কেন? তোমার এই অবস্থা কে করেছে? শুনতে পাচ্ছ তুমি? প্রাপ্তি মেয়েটির গালে হাত রেখে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে মেয়েটি প্রাপ্তিকে দেখে মৃদু মাথা তুলে একবার তাকালো। মেয়েটি কিছু বলতে চেয়েছিল হয়তো, কিন্তু মুখ দিয়ে কথাও বের করতে পারছে না। প্রাপ্তি দ্রুত উঠে গিয়ে ওয়াশরুমের ট্যাপ কল ঘুরিয়ে হাতে করে পানি নিয়ে এসে মেয়েটার চোখে মুখে ছিটিয়ে দিল। আরও কয়েকবার এভাবে চোখে মুখে পানি ছেটানোর পর মেয়েটি তার অচেতন ভাব কাটিয়ে হুঁশ ফিরল। মেয়েটিকে নড়তে চড়তে দেখে মেয়েটিকে দেয়ালের সাথে ঠেস দিয়ে বসতে সাহায্য করলো। অতিরিক্ত মার খাওয়ার ফলে মেয়েটির চেহারা মলিন হয়ে আছে, চোখে মুখে নিভু নিভু ভাব। ঠোঁটের কোণ কেটে গিয়ে সেখানে রক্তের দাগ শুকিয়ে আছে। কপালের এক সাইড কেটে রক্ত পড়ছে। মেয়েটি হাত বাড়িয়ে প্রাপ্তির একটা হাত ধরল, অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, তুমি কে? প্রাপ্তি মেয়েটির বাড়িয়ে দেয়া হাত দুটো মুঠোয় করে ধরে আরো কাছে এগিয়ে এসে বসলো। আমি প্রাপ্তি। তোমার নাম কি? তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কে করেছে? প্রাপ্তি এক নিঃশ্বাসে কথাগুলো বলেই তারপর থামলো। মেয়েটি চমকে তাকালো। তুমি প্রাপ্তি? তার মানে ওই হারামিটা তোমাকে এখানে জোর করে তুলে এনেছে? প্রাপ্তি অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো।
তুমি আমায় চেনো? আর ওই আন্দালিস? হ্যাঁ, আমি তোমার নাম শুনেছি। আর ওই আন্দালিফ নামের হারামিটাকেও চিনি, যে তোমাকে এখানে নিয়ে এসেছে। প্রাপ্তি অবাক হয়ে প্রশ্ন করলো। তাহলে কি ওই শয়তানটাই তোমার এই অবস্থা করেছে? হ্যাঁ, প্রাপ্তি ভয়ে আঁতকে উঠল। একটা মানুষ ঠিক কতটা নিকৃষ্ট হতে পারে এটা চিন্তা করতেই গায়ে কাঁটা দিয়ে উঠল তার। প্রাপ্তিকে ভয় পেতে দেখে মেয়েটি নিভু নিভু চোখ মেলে জোর করে তাকানোর চেষ্টা করলো। তারপর ধীর কণ্ঠে বলতে লাগলো। আমার নাম ফারিয়া সুলতানা নিঝুম। 1 বছর আগে আমার কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন এমপি মোর্শেদ তালুকদারের তার ভাগ্নে আন্দালিফ খান গিয়েছিল। আমি সেই অনুষ্ঠানে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। তখনই আমি ওই আন্দালিফ নামক শয়তানটার চোখে পড়ে যাই। এরপর থেকে ও আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে শুরু করেছিল। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বিধায় কোনো বদনাম না রটে যায়, সেই জন্য সব সময় এটার ভয়ে ভয়ে থাকতাম। একদিন আমার বাবা এসব জানতে পারার পর তার বিরুদ্ধে পুলিশের কমপ্লেন করতে গিয়েছিল। পুলিশ তো কিছুই করেনি, উল্টো আমার উপর আমার চরিত্র নিয়ে দোষারোপ করেছিল। বাবা এমপি মোর্শেদ তালুকদার পর্যন্ত অনেক কষ্টে পৌঁছেছিল নালিশ করতে। সেখানে গিয়েও কোনো লাভ হয়নি। এক পর্যায়ে বাবা আন্দালিফ হারামিটার কাছেও নিজের মেয়ের নিরাপত্তা ভিক্ষা চাইতে গিয়েছিল, কিন্তু কুত্তাটা আমার বাবাকে চর মেরে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আমি আর এসব নিতে পারছিলাম না বিধায় কলেজে যাওয়া বন্ধ করে। কিন্তু তবুও ওই জানোয়ার কাছ থেকে আমার রেহাই মিলেনি। একদিন ওর লোকজন দিয়ে আমাকে আমার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। তারপর আমাকে বন্দি করে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বন্দি করে 2 মাস। আমাকে বাঁচাতে আমার বাবা মা অনেক দৌড়দৌড়ির পরও কোনো হাল বের করতে পারছিল না। টাকার জোরে আর এমপির ভাগ্নে হওয়ার সুবিধাতে সবার মুখ বন্ধ করে দিয়েছিল। আমি তখন প্রত্যেকটা দিন বন্দি অবস্থায় মরণ যন্ত্রণা ভোগ করতে থাকি। পাড়া প্রতিবেশী আমার চরিত্র নিয়ে বাবাকে নানা কথা শোনাতো। বাবা মা না পারছিল নিজের মেয়েকে বাঁচাতে, না পারছিল প্রতিবেশীদের মুখ বন্ধ করতে। নির্দোষ আমিও যেন কালপিট হয়ে গেলাম সবার চোখে। এ কেমন বিচার! ফারিহা মলিন হাসার চেষ্টা করলো। বাবা মা আর এসব সহ্য করতে পারেনি, তাই ফারিহা এটুকু বলেই কান্না করতে লাগলো। প্রাপ্তি এতক্ষণ মনোযোগ সহকারে ফারিহার মুখের দিকে তাকিয়ে তার কথা শুনছিল। ফারিহার কথায় প্রাপ্তির চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছিল। প্রাপ্তি ফারিহার হাতটা শক্ত করে ধরল। তাই তো কি আপু? ফারিহা প্রাপ্তির দিকে অশ্রু সজল নয়নে তাকালো, মলিন হাসার চেষ্টা করে বলল। তাই তো অভিমান নিয়ে চিরদিনের মতো নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিল। আমাকে বাঁচাতে না পেরে আমার বাবা মা গলায় দড়ি দিয়ে তারপর আমাকে যখন 2 মাস পরে মুক্ত করে দেওয়া হলো, তখন আমি বুঝতে পারলাম 2 মাসে আমার পুরো পৃথিবী বদলে গিয়েছে। পাড়া প্রতিবেশী এমনকি নিকট আত্মীয় কেউ আমাকে কথা শোনাতে ছাড়েনি। আমার দোষটা কোথায় ছিল এতে? আমি ভুক্তভোগী হয়ে নিজেই সেই অপরাধীর বোঝা নিজের কাঁধে নিলাম। দোষ করলেও দোষী, সাজা পেলাম সেই আমি হয়তো বাবা মার মতো সাহসী নই, তাই বারবার চেষ্টা করেও জীবনের মায়া ত্যাগ করতে পারিনি। ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি জানতে পারি আমি আর একা নই। আমার গর্ভের ওই পিপাসাসের একটা অংশ বেড়ে উঠছে। তখন আমার নিজের প্রতি নিজের ঘৃণা হতে লাগলো। যাও বাছার তাড়নায় জীবনের সাথে যুদ্ধ করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত সত্তার আগমন আমার জন্য হুমকি স্মরণ হয়ে দাঁড়িয়েছিল। আমি তখন মরা তাড়নায় দিগ্গিক হয়ে তখনই আজমির দেওয়ান ফারিসের সাথে আমার পরিচয় হয়। বলেই ফারিহা দীর্ঘশ্বাস ছাড়ল। ফারিসের নাম শুনে প্রাপ্তি চমকে তাকালো ফারিহার দিকে। তুমি চেনো তাকে? হ্যাঁ, আমি চিনি ওনাকে।
উনি আমার চোখে একজন ফেরেশতার চেয়েও কম নয়। সেদিন যখন আমি নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বাধা দিয়েছিলেন। আমার পাগলামি দেখে বড় ভাইয়ের মতো ছোট বোন হিসেবে সান্ত্বনা দিয়েছিলেন। প্রাপ্তি ফারিহার মুখ থেকে ফারিসের দায়িত্ববোধ আর আচরণের সাবলীল বর্ণনা শুনে মুগ্ধ হয়ে গেল। ফারিহা নিজের পেটটা শক্ত করে চেপে ধরল, আবার নিভু নিভু চোখে তাকিয়ে ক্ষীণ স্বরে বলতে লাগলো। বলেই ফারিহা কাঁদতে কাঁদতে নিজের পেটটা চেপে ধরল। প্রাপ্তি ফারিহার পেটের দিকে তাকিয়ে রক্তের স্রোত লক্ষ্য করে ফ্লোরে তাকাতেই যা বোঝার তা বুঝে ফেলল। প্রাপ্তি ফারিহার পেটে নিজের কাঁপা কাঁপা হাতটা রাখল, তারপর ফারিহার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। ও আর নেই তাই না? ফারিহা প্রাপ্তির প্রশ্নে চোখ বুজে নিল। না, নেই। ও যেখানে থেকে এসেছিল সেখানেই চলে গিয়েছে। প্রাপ্তি ফারিহার দিকে তাকিয়ে আর নিজেকে শক্ত রাখতে পারল না, অঝোর ধারায় চোখের পানি ফেলতে লাগলো। প্রাপ্তিকে কাঁদতে দেখে ফারিহা মলিন হাসল। একটু শক্তি সঞ্চয় করে প্রাপ্তির মাথায় হাত রাখলো। প্রাপ্তি ফারিহার হাতটার উপর নিজের হাত রাখলো। কাঁদে না বোকা মেয়ে, আমি চাই না তোমার সাথেও এরকম কিছু হোক। ফারিস সিসিটিভি ক্যামেরা চেক করার সময় প্রাপ্তির কালো বোরখা পরনে থাকা অবস্থায় সিএনজির দিকে আগাতে দেখল, কিন্তু পরক্ষণেই দেখল একটা মেয়ে এসে তাকে বাধা দিয়েছে। কিছুক্ষণ সেসব কথাবার্তা বলে কোচিংয়ের পাশের গলি ধরে প্রাপ্তিকে নিয়ে যেতে লাগলো। এর বেশি সিসিটিভিতে আর কিছু দেখা যাচ্ছে না। ফারিস দৌড়ে কোচিংয়ের সামনে চলে আসলো, তারপর কোচিংয়ের সামনের গলি ধরে রাস্তা ধরে প্রাপ্তিকে খুঁজতে লাগলো। ফারিস গলির মোড়ে একটু ভেতরের দিকে রাস্তার এক পাশে এক বৃদ্ধ লোককে ছেঁড়া কাঁথায় জরাজীর্ণ হয়ে শুয়ে থাকতে দেখলো। ফারিস দৌড়ে লোকটির কাছে গিয়ে বসলো। এই যে চাচা, শুনতে পাচ্ছেন? আপনি এখানে কতক্ষণ থেকে আছেন? লোকটি ফারিসের কথায় ছেঁড়া কাঁথা গা থেকে সরিয়ে ফারিসের দিকে তাকালো, তারপর ভঙ্গুর কণ্ঠে বলল। কতক্ষণ থেকে থাকবো আবার? আমি তো এখানেই থাকি বাবা। অসুস্থ শরীর বুঝলে বাবা, বয়স হলে আর কারো কাছে দাম থাকে না, তখন ছেলেমেয়েরা পর করে দেয়। ফারিস লোকটির অভিব্যক্তি দেখে লোকটির কষ্ট বুঝতে পারল, তবে এই মুহূর্তে তার হাতে সময় কম, তাই লোকটির কথায় কোনো উত্তর না করে সরাসরি প্রশ্ন করল। আপনি এদিক দিয়ে কালো বোরকা পরা ফর্সা করে একটা মেয়েকে অন্য আরেকটা মেয়ের সাথে আসতে দেখেছিলেন? ফারিস নিজের ফোন বের করে সিসিটিভি থেকে ছবি তুলে নিয়ে আসা একটা ছবি বের করলো। সেখানে প্রাপ্তিকে দেখা যাচ্ছে জ্যোতির সাথে দাঁড়িয়ে আছে। আর এই মেয়েটা, ও তো আমাকে 100 টাকা দিয়ে গিয়েছিল, অনেক ভালো লক্ষ্মী মেয়ে একটা। ফারিস লোকটার কথায় চমকে তাকালো। আপনি দেখেছেন ওকে? হ্যাঁ দেখেছি তো। কোথায়? ওই যে সামনের খয়েরি রঙা বাসাটায় ঢুকতে দেখেছিলাম, সাথে একটা মেয়েও ছিল। তবে ওরা তো কিছুক্ষণ আগে কালো গাড়ি করে চলে গেল বাবা। ফারিস দৌড়ে চলে যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে করে ফের লোকটার সামনে এসে দাঁড়ালো। ফারিস নিজের ওয়ালেট বের করে 5,000 টাকা বৃদ্ধর হাতে গুঁজে দিল। ওর যেন কিছু না হয়, প্লিজ দোয়া করবেন। বলেই ফারিস যেভাবে এসেছিল সেভাবেই দৌড়ে চলে গেল। বৃদ্ধ লোকটি ফারিসের দিকে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। বৃদ্ধ লোকটি মুচকি হেসে আকাশের দিকে তাকালো। ये प्यार है ना, बहुत ही कीमती चीज है। बस एक दूसरे को बोलने में प्यार नहीं हो जाते, दिल में भी एक दूसरे के लिए सबसे मोहब्बत होना चाहिए। লোকটি ফের ফারিসের দিকে তাকিয়ে ফারিসকে দেখিয়ে বলল। जो मैंने उसके दिल में देखा वही सच्चा प्यार है। ফারিস বাসাটিতে ঢুকে দেখলো দরজার বাইরে থেকে তালা দেয়া। ফারিস দরজার তালা ভেঙে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে প্রাপ্তির ব্যাগটা পড়ে থাকতে দেখলো। ফারিস সেটা তুলে নিল, তারপর পুরো বাড়িটা তল্লাশি চালালো কোনো তথ্য পাওয়া যায় কিনা দেখতে, কিন্তু না, কোনো কিছুই তেমন ফারিসের নজরে পড়ল না। ফারিস নিজের ফোন বের করে কিশোরগঞ্জ থানার ওসি আরিফকে কল করলো। ওসি কল রিসিভ করতেই ফারিস আরিফকে প্রশ্ন করলো। আন্দালিফের গোপন আস্তানা কোথায় কোথায় আছে বল। কেন দোস্ত, কোনো সমস্যা? নো, তুই বল। ফারিস প্রাপ্তির কিডন্যাপ হওয়ার কথা আরিফকে জানালো না। ওকে বলছি, এই এলাকায় ওর সবচেয়ে বড় আস্তানা আছে একটা, সেটা কখনো পুলিশ রেড করেনি। ফারিস আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না, নিজের বাইকটার কাছে ছুটে গেল। তারপর স্টার্ট দিয়ে শহরের বাইরের রাস্তা ধরে যাত্রা শুরু করলো। মাহতাব দেওয়ান ততক্ষণে চলে এসেছে। উনি ফারিসকে দেখলো বাইক ছুটিয়ে চলে যেতে। মুহূর্তেই ফারিস বাইক নিয়ে চোখের সামনে থেকে উধাও হয়ে গেল।
তীব্র যন্ত্রণায় ফারিসা ওয়াশরুমের ভেতরেই কাতরাচ্ছে। অতিরিক্ত রক্তের কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। প্রাপ্তি ফারিহার মুখটা নিজের হাতের আজলায় নিয়ে ঝাঁকাতে লাগলো। ফারিহা প্রাপ্তির হাতের স্পর্শে একবার চোখ মেলে তাকালো। মুখ দিয়ে হয়তো কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ফারিহার এই অবস্থা দেখে প্রাপ্তি দিশেহারার মতো উঠে দাঁড়ালো। কি করবে সে বুঝতে পারছে না। আল্লাহ তাকে এ কোন পরীক্ষায় ফেললো? একদিকে তার নিজের জীবন আর মান সম্মান, অন্যদিকে তার চোখের সামনে একটা অসহায় নিষ্পাপ মেয়ে তিলে তিলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কি থেকে কি করবে সে? এখানে কাউকে বলেও তো কোনো লাভ হবে না। তাহলে শেষ পরিণতিতে কি কেবল তাদের তিলে তিলে নিঃশেষ হয়ে যাওয়া ছাড়া কিছু করার নেই? প্রাপ্তি এক হাতে নিজের মুখটা চেপে ধরল। না আল্লাহ, না, তুমি এমনটা হতে দিও না প্লিজ। ফের ফ্লোরের দিকে তাকিয়ে রক্তের ধারায় চোখ পড়তেই প্রাপ্তি আর ঠিক থাকতে পারল না। প্রাপ্তি ওয়াশরুম থেকে বেরিয়ে বন্ধ রুমটায় চলে এলো। দরজার দিকে তাকিয়ে প্রাপ্তি দাঁতে দাঁত পিষতে লাগলো। প্রাপ্তি বন্ধ দরজার সামনে গিয়ে দরজায় ঠাস ঠাস করে লাথি মারতে লাগলো। কে আছিস? দরজা খুলে দে বলছি, দরজাটা খোল। বলে প্রাপ্তি চিৎকার করতে লাগলো। জ্যোতি গার্ডদের সাথে ড্রয়িং রুমে বসেছিল। প্রাপ্তির চিল্লাচিল্লির আওয়াজে তার কানে আসতেই ভ্রু কুঁচকালো। আন্দালিফ আর নেহা বাইরে বেরিয়েছে প্রাপ্তির জন্য বিয়ের মার্কেটিং করতে। আন্দালিফ জ্যোতি সহ আরও 3 জন গার্ডকে রেখে গিয়েছে প্রাপ্তিকে পাহারা দেওয়ার জন্য। জ্যোতি ড্রয়িং রুমে বসে পায়ের উপর পা তুলে সিগারেট ফুঁকছে, আর 2 গার্ড বন্দুক হাতে সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। আরেকজন ড্রয়িং রুমের ভেতরে সিঁড়ির কর্নার ঘেঁষে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি ক্ষণে ক্ষণে দরজাটায় নিজের 2 হাতে মুঠো করে কিল বসাচ্ছে আর সজোরে দরজায় লাথি মারছে। কে আছো? খুলে দাও দয়া করে। এখানে একজন মারা যাচ্ছে, প্লিজ তাকে বাঁচাতে হবে, খোলো দরজাটা প্লিজ। প্রাপ্তি কোথায় কেউ সারা শব্দ না করায় জোরে জোরে কান্না করতে লাগলো। খুলে দাও দরজা। প্রাপ্তি পাগলের মতো একবার ওয়াশরুমে ফারিহাকে দেখতে যাচ্ছে তো আরেকবার রুমের দরজার সামনে এসে কান্না করছে। তার এমন অসহায় কান্নার আওয়াজেও নিষ্ঠুর হৃদয়ের মানুষগুলোকে এক বিন্দু ছুঁতে পারছে না। প্রাপ্তির কান্না করতে করতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে বন্ধ দরজার সাথে ঠেস দিয়ে বসে পড়ল। প্রাপ্তি বারবার নিজের মাথাটা দরজায় বাড়ি দিচ্ছে আর চিল্লাতে লাগলো। 15 মিনিট প্রাপ্তির অসহ্য আহাজারিতে জ্যোতি অতিষ্ঠ হয়ে আন্দালিফকে কল করলো। ফারিহাকে ওই অবস্থায় দেখে ফেলেছে বিধায় এখন দিশেহারার মতো চিল্লাচিল্লি করছে। আন্দালিফ জ্যোতির কথায় চল শক্ত করে নিল। শিট, তোদের দিয়ে আমি কোনো কাজই ঠিকমতো করতে পারলাম না। কোন রুমে রেখেছিস তা চেক করা ছাড়া ওকে রুমে আটকে রেখে দিবি? সরি বস, এবারের মতন মাফ করে দেন। আন্দালিফ জ্যোতিকে ফোনে কিছু নির্দেশনা দিল আর বলল সে যেভাবে বলেছে তা যেন ঠিকঠাকভাবে করে। জি বস, আপনি যেভাবে বলেছেন সেভাবে কাজটা শেষ করছি। জ্যোতি কথাটা বলতেই কল কাট হয়ে গেল। প্রাপ্তি দরজার সাথে ঢেস দিয়ে বসে চিল্লাচিল্লি করছিল। ঠাস করে দরজার শব্দ হওয়ায় প্রাপ্তি দরজার সামনে থেকে উঠে দাঁড়ালো। জ্যোতি দরজাটা খুলল, ঠাস করে মেলে দিল। প্রাপ্তি ভয়ে 2 কদম পিছিয়ে গেল। ভেবেছিল হয়তো এই দানবটা এসেছে। প্রাপ্তি জ্যোতিকে দেখে নিজের বুকটা চেপে ধরল, তারপরে একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। জ্যোতি রুমে প্রবেশ করতেই তার পেছনে আরও 2 জন গার্ড প্রবেশ করলো রুমটায়। প্রাপ্তি গার্ডদের প্রবেশ করতে দেখে ভয়ে ভয়ে জ্যোতির দিকে তাকালো। কি করতে আসছো তোমরা? তোমরা কি এখন আমাকেও ফারিহা আপুর মতো মারবে? না, ফারিহা আপুকে সুস্থ করবে বলো। প্রাপ্তি কথাটা বলেই দৌড়ে ওয়াশরুমের ভেতরে ফারিহার কাছে চলে গেল। অবস্থা বেগতিক বুঝতে পেরে জ্যোতি প্রাপ্তির কাছে এগিয়ে গেল। দেখো বেবি, আমরা তোমাকে মারবো না। তুমি তো আমাদের বসের উঠবি বউ। বস নিজে তোমাকে বিয়ে করবে বলে ঘোষণা দিয়েছেন। যেখানে তুমি আমাদের বসের ঘরণী হতে চলেছ, সেখানে আমরা তোমার গায়ে হাত তোলার বোকামি করব কোন দুঃখে? প্রাপ্তি জ্যোতির কথা শুনে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিল। ছি, ওই কালপিশাচকে তো আমি করবো বিয়ে? কখনোই না, মরে যাব তবুও ওই শয়তানকে বিয়ে করবো না আমি। প্রাপ্তির কথায় জ্যোতি তাচ্ছিল্য ভরে মুখ বাঁকালো। সে সময় হলেই দেখা যাবে। এখন ওখান থেকে সরে আসো, আমরা ওকে নিয়ে যাব। প্রাপ্তি জ্যোতির কথায় চমকে তাকালো। 2 হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজা আঁকড়ে দাঁড়ালো। ফারিহা আপুকে কোথায় নিয়ে যাবে আগে বলো। আরে বেবি, বাচ্চাদের মতো জেদ করো না। জেদ না করে সরে আসো। তুমি তো এতক্ষণও যাবে বলে চেঁচাচ্ছিলে। আমরা তো ওকে হসপিটাল নিয়ে যাব বলেই এসেছি।
প্রাপ্তির চক্ষু শীতল হয়ে এলো। সে জ্যোতির একটা হাত ধরলো। সত্যি বলছো তো তোমরা? আসলে আপুর কোনো ক্ষতি করবে না তো? না বেবি, একদমই কোনো ক্ষতি করব না। তবে তার বদলে তোমাকে শান্ত হয়ে আমাদের বস আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন সরো সরো, দেখি তাড়াতাড়ি। প্রাপ্তি সরে দাঁড়াতেই দুজন গার্ড ওয়াশরুমে প্রবেশ করে ফারিহার মলিন শীর্ণ শরীরটাকে ধরে বাইরে বের করলো। প্রাপ্তি জ্যোতির কথা শুনে পাথরের ন্যায় দাঁড়িয়ে পড়েছিল। এছাড়া তার হাতে কোনো উপায়ও নেই। কি করতে পারবে সে? এখানে কান্নাকাটি করলেও তার বলি হতে হবে, না করলেও হতে হবে, বুঝতেই পেরেছে প্রাপ্তি। এর চেয়ে চুপ থেকে যদি মরণের দ্বার প্রান্তে দাঁড়ানো একজন মানুষের জীবন বাঁচানো শেষ চেষ্টা করা যায়, তাতে ক্ষতি কি? তবে প্রাপ্তি মনে মনে একটা পণ করে নিয়েছে যে সে এই শেষ নিঃশ্বাস থাকা অবধি এই হারামিকে বিয়ে করবে না। তবে এই মুহূর্তে ফারিয়ার চিকিৎসা হওয়াটাই প্রাপ্তির কাছে জরুরি মনে হলো। তাই সে এভাবে পাথরের ন্যায় হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে দৃষ্টি স্থির রেখে কিছু একটা ভেবে চলেছে। গার্ড দুইটা ফারিয়াকে ধরে দরজার সামনে নিয়ে যেতেই প্রাপ্তি দৌড়ে এসে পথ আটকে দাঁড়ালো। ফারিয়ার হাতটা প্রাপ্তি নিজের গালে ছোঁয়ালো। ফারিয়া নিবু নিবু দৃষ্টিতে প্রাপ্তির দিকে তাকালো। আপু তুমি আর একটু হিম্মত রাখো মনে। ওরা এখন তোমার হসপিটালে নিয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। ফারিয়া মুখ দিয়ে কথা বলতে না পারলেও সবার আলাপচারিতা শুনতে পেরেছে। তার সাথে কি হবে এটা নিয়ে সে আর চিন্তা করছে না। সে প্রাপ্তির বিপদের কথা চিন্তা করছে, কিন্তু এই বোকা মেয়েটা এদের কথার জালে ফেঁসে এদের বিশ্বাস করে বসেছে। সে তো ভাবছে প্রাপ্তি কিভাবে এই দানবটার হাত হতে মুক্তি পাবে। ফারিহা প্রাপ্তির গালে আদরি স্পর্শ দিয়ে অনেক কষ্টে উচ্চারণ করলো। ওদের বিশ্বাস করো না বোকা মেয়ে, এখান থেকে পালাও। ফারিহা আর কিছু বলতে পারলো তার আগেই গার্ডরা ওকে নিয়ে বেরিয়ে গেল। জ্যোতি যাওয়ার আগে ফের প্রাপ্তিকে আগের রুমটাই রেখে বাইরে থেকে দরজা আটকে দিল। প্রাপ্তিকে মিথ্যে বলে ফারিয়াকে নিয়ে আসলেও ওরা ফারিয়াকে নিয়ে হসপিটালে যায়নি, উল্টো একটা স্টোর রুমে নিয়ে গিয়ে ফেলে রেখে এসেছে। সেখানে ফারিয়া ফ্লোরে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। কেন আল্লাহ, কেন এত অসহায় বানালে আমাকে? কি ক্ষতি করেছিলাম তোমার? মেয়ে হয়ে জন্ম নেওয়া কি পাপ? তবে কেন মেয়ে বানিয়ে পাঠিয়েছিলে এই নিষ্ঠুর ধরনীতে? কেন লালসার শিকার বানালে আমায়? এখন আমার মতো আরেকটি প্রাণকে এই নিষ্ঠুর যন্ত্রণার শিকার বানিয়ে না বিধাতা। ফারিস ভাইয়া, আপনি কোথায়? আপনি আসছেন না কেন? ওকে বাঁচান ফারিস ভাইয়া, বাঁচান পিশাচটার হাত থেকে। আন্দালিফ আর নেহা প্রাপ্তির জন্য বিয়ের মার্কেটিং শেষ করে ফিরল। আন্দাফিল জ্যোতি আর নেহাকে প্রাপ্তিকে তৈরি করতে নির্দেশ দিয়ে রিজভিকে কল করলো। রিজভি কিশোরগঞ্জে ছিল না, একটা কাজে তাকে ঢাকায় যেতে হয়েছিল। আন্দালিফ কিছুক্ষণ আগে জানতে পেরেছে যে রিজভি ফিরে এসেছে। আন্দালিফ চাচ্ছে রিজভি যেন তার বিয়েতে উপস্থিত থাকে, বিধায় রিজভিকে কল করলো, কিন্তু বারবার রিজভির ফোনটা সুইচ অফ জানান দিচ্ছে। আন্দালিফ নিজের ভ্রু জোড়া কুঁচকে নিল। রিজভিকে ফোনে না পাওয়ায় নিজেই চলে গেল রিজভিকে নিয়ে আসতে। আন্দালিফ যাওয়ার আগে নেহা আর জ্যোতিকে বলে গেল প্রাপ্তিকে রেডি রাখতে। সে আসতেই বিয়ের কার্যক্রম যেন শুরু করতে পারে। আন্দালিফ বেরিয়ে যেতেই নেহা আর জ্যোতি প্রাপ্তির কাছে যায়। প্রাপ্তি বিছানার কর্নার ঘেঁষে ফ্লোরে বসে আছে, তার দুই হাঁটু ভাঁজ করে রাখা, হাঁটুর উপরে দুই হাত জড়িয়ে মুখটা তাতে ডুবিয়ে মাথা রেখে বসে আছে। অজর ধারায় তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। পরিবারের সবার কথা তার মনে পড়ছে। আম্মু আব্বু হয়তো তাকে না পেয়ে খোঁজাখুঁজি করবে, হয়তো তাদের অনেক চিন্তা হচ্ছে তাকে না পেয়ে। প্রাপ্তি কান্না করতে করতে নিজের চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবে কিছুই তার মাথায় আসছে না। আর ফারিস ভাইয়ের কথা খুব মনে পড়ছে। প্রাপ্তি তার জীবনে যত দুর্ঘটনার কবলে পড়েছে বরাবরই ফারিস তার কাছে ছিল, ফারিস তাকে উদ্ধার করেছে। কিন্তু এবার তার ফারিস ভাইয়াই বা কোথায়? যতই তার সাথে রাগ করুক না কেন, ফারিস যে তার বিপদের কথা শুনে বসে থাকবে না এটা প্রাপ্তি ভালো করেই জানে। আল্লাহ প্লিজ কিছু একটা করো, তুমি আমায় বাঁচাও আল্লাহ। ফারিস ভাইয়াকে এখানে পাঠিয়ে দাও দ্রুত। প্রাপ্তি কান্না করতে করতে নিজের মাথার চুল খামচে ধরল। এসব আর সহ্য হচ্ছে না তার। ফট করে দরজা খোলার শব্দে প্রাপ্তি তাকাতেই দেখলো নেহা আর জ্যোতি হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে রুমে প্রবেশ করেছে। প্রাপ্তি চমকে ওদের দিকে তাকিয়ে থাকলো। কোনো এক সময় সে শুনেছিল মেয়েরাই নাকি মেয়েদের শত্রু, আজ তা নিজের চোখে প্রমাণ পেল। প্রাপ্তিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে জ্যোতি মুখ খুলল। কি দেখছো বেবি? এগুলো তো তোমার বিয়ের শাড়ি, গয়না আছে।
প্রাপ্তি বিমূঢ়ভাবে আশ্চর্য নয়নে দুজনের দিকে তাকিয়ে ফের অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। নেহা তা লক্ষ্য করে বলল, শোনো মেয়ে, তোমার তো কপাল ভালো যে আমাদের বস তোমাকে বিয়ে করতে চাইছে। অন্য মেয়েদের সাথে বস কিন্তু এমনটা করেন না। অন্য মেয়ে হলে যখন তুলে এনেছিল তখনই ছিঁড়ে খেয়ে ফেলতো। ফারিয়ার অবস্থা তো নিজ চোখেই দেখলে, আশা করি আর বুঝতে হবে না। তাই ভালো হয় চুপচাপ থেকে বিয়েটা করে ফেলো। নেহার কথায় প্রাপ্তির টইটুম্বুর জলে ভেজা কিন্তু রাগ মিশ্রিত নয়নে নেহার দিকে তাকালো। ছি, তোমরা এতটা জঘন্য, নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে অন্যের লালসার শিকার হতে দেখেও তার সমর্থন করছো। নেহা প্রাপ্তির কথায় গগন বিদারক হাসি দিল। দেখো মেয়ে, এসব ইমোশনাল কথাবার্তা বলে কোনো লাভ হবে না। এই যে আমাদের দুজনকে দেখছো না, আমাদের আজ তোমার নিকৃষ্ট মেয়ে মনে হচ্ছে, কিন্তু এই আমরাও এক সময় তোমার চেয়েও বাজেভাবে সমাজের কাছে লাঞ্ছিত হয়েছি। কেউ মায়ের পেট থেকে খারাপ হয়ে আসে না, এই সমাজ খারাপ বানায়। নেহা আর কিছু বলল না, দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। তার মাথাটা ভনভন করছে, পুরো শরীর জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে। নিজের শরীরের দিকে তাকাতেই তার ঘেন্না করছে। নেহা নিজের চুলগুলো দু হাতের মুঠোয় করে ধরে বসে পড়ল একটা রুমে। কেমন একটা পাগল পাগল লাগছে তার। মনে হচ্ছে অসংখ্য পুরুষরূপী দানব শকুনের দৃষ্টিতে লোভাতুরভাবে তাকিয়ে আছে তার শরীরের দিকে। মনে হচ্ছে এখনই এরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছিঁড়ে খেতে প্রতিযোগিতায় নামবে। নেহা নিজের মাথাটা দুই হাতে চেপে ধরল। না, আর পারছি না আমি। নেহা নিজের পকেট থেকে একটা ড্রাগস জাতীয় কোকেন নামক সাদা পাউডারের প্যাকেট বের করলো। তারপর পাগলের ন্যায় দ্রুত ফ্লোরে ছিটিয়ে নিয়ে নাক দিয়ে টেনে নিতে থাকলো। এরকম কিছুক্ষণ করার পর নেহা স্বাভাবিক হতে লাগলো। প্রাপ্তি আর জ্যোতি নেহাকে অস্থিরভাবে রুম থেকে বের হতে দেখে চমকালো। নেহার মুখ থেকে কথাগুলো শুনে প্রাপ্তি চমকে তার দিকে তাকিয়েছিল। সত্যি সমাজটা এতই বিপর্যয়ে চলে গিয়েছে। এই সমাজই মানুষকে অপরাধী বানায়, আবার এই সমাজই সেই অপরাধীর বিচার করতে আসন জমায়। বাহ, কি অদ্ভুত এই সমাজ, তাই না? জ্যোতি মুখ খুলল। কি ভাবছো? ওর কি হলো? কিছুই হয়নি ওর। আসলে ওর হবেই বা কি? আমাদের আত্মার মৃত্যু ঘটেছে অনেক আগে। এখন কেবল রক্তে মাংসে গড়া শরীরটা পচা বাকি। আর সেই শরীরটারও যেন রেহাই নেই। কত হিংস্র হায়না এই শরীরটাকে ছিঁড়ে খেয়ে তাদের ক্ষুধা মেটায়। নিষ্ঠুর পৃথিবীতে নারী হয়ে এসেই যেন সবচেয়ে বড় পাপটা করে ফেলেছি। বুঝেছ মেয়ে? কথাগুলো বলতে বলতে জ্যোতির চোখ দিয়েও অঝোর ধারায় জল গড়িয়ে পড়ল। জ্যোতির মুখ থেকে সব শুনে প্রাপ্তি বিহ্বলভাবে তাকালো। প্রাপ্তি নিজেও নিস্তব্ধ হয়ে পড়েছে। নিজের শেষ পরিণতি কি হতে চলেছে সেটা সে বুঝতে পারছে না। তবে সে পণ করে নিয়েছে, মরে গেলেও এই মানুষরূপী নরপিচাসকে বিয়ে করবে না। জ্যোতি নিজের চোখের পানি মুছে প্রাপ্তিকে তুলে দাঁড় করালো। আন্দালিফের আনা শাড়ি গহনা প্রাপ্তির গায়ে পরিয়ে দিতে গেল। প্রাপ্তিও বিশেষ বাধা দিল না, কারণ তার বুঝ হয়ে গিয়েছে এসব করে কোনো লাভ হবে না। জ্যোতি প্রাপ্তিকে ডার্ক রেড কালারের সোনালি সুতোয় কাজ করা একটা কাতান শাড়ি পরিয়ে দিল। প্রাপ্তির মাথার চুলগুলো খোপা করে বেলি ফুলের গাজরা গুজে দিল। জ্যোতি সাজিয়ে দিতে গেলে প্রাপ্তি বাধা দিল তাকে। তাই জ্যোতি আর না সাজিয়ে প্রাপ্তির গহনা পরিয়ে দিতে চাইলে প্রাপ্তি বাধা দিল। আমি এগুলো পারবো না। কিন্তু কেন? তুমি এগুলো না পরলে বস রেগে যাবে। আমি এগুলো পরবো না। রেগে যাক, তাতে আমার কি? আমার গোল্ডে অ্যালার্জি আছে, আমি এগুলো পরতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে। বলে জ্যোতি উঠে দাঁড়ালো। একটা লাল ঘুমটা বের করে প্রাপ্তির মাথায় জড়িয়ে দিল। জ্যোতি প্রাপ্তির থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরল। বাহ, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। একদম মিষ্টি বউ বউ। প্রাপ্তি জ্যোতির কথায় জ্যোতির হাতটা নিজের থুতনি থেকে সরিয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। প্রাপ্তিকে এমন করতে দেখে জ্যোতি নিজের হাতটা গুটিয়ে নিল। প্রাপ্তির এমন করার কারণ বুঝতে পেরে মলিন হাসল। বুঝেছি বেবি, তুমি আমার সাথে রাগ করেছ, তাই এমন করলে। ঠাস করে দরজায় শব্দ হতেই প্রাপ্তি আর জ্যোতি চমকে তাকালো। নেহাকে উভ্রান্তের ন্যায় ছুটে আসতে দেখে জ্যোতি তার নিকট এগিয়ে গেল। কি হয়েছে? এবার ছুটে আসলি কেন? নেহা বুকে হাত দিয়ে শ্বাস নিল। বস চলে এসেছে, কিন্তু এর মধ্যেই নেহা প্রাপ্তিকে দেখিয়ে বলল,
এই মেয়েটাকে দ্রুত এখান থেকে পালাতে হবে। নেহার কথায় প্রাপ্তি আর জ্যোতি চমকে তাকালো। জ্যোতি চমকিত নয়নে নেহাকে গিয়ে ধরলো। কি বলছিস তুই? তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? এরকমটা করলে ওই শয়তানটা আমাদের কাউকেই বাঁচতে দেবে না। হ্যাঁ, আমি জানি ওই শয়তানটা আমাদের বাঁচতে দেবে না, তাই বলে একটা বাচ্চা মেয়েকে নরপিশাচের সামনে ফেলে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। নেহা জ্যোতির হাতটি ধরলো। অনেক তো বাঁচলাম নিজের অসহায় পরিবারের কথা ভেবে, আজ না হয় সব স্বার্থের কথা ভুলে গিয়ে একটা নিষ্পাপ মেয়েকে বাঁচালাম। জ্যোতিও নেহার হাত চেপে ধরে সম্মতি জানালো। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম, কিন্তু ওকে এখান থেকে বের করব কিভাবে? এখানে তো আমরা ছাড়াও 3জন গার্ড আছে, ওদের চোখের ফাঁকি দিয়ে কিভাবে দেব আমরা? জ্যোতি আর নেহার কথায় প্রাপ্তির মনে আশার আলো ফুটলো। সে দৌড়ে এসে জ্যোতির আর নেহার হাত ধরলো। সত্যি বলছো তোমরা? আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবে তোমরা? জ্যোতি আর নেহা দুজন দু হাত রাখলো প্রাপ্তির গালে। হ্যাঁ লিটল বার্ড, আমরা তোমাকে পালাতে অবশ্যই সাহায্য করব। নেহা সতর্কতার সহিত বলল। আমাদের আর দেরি করলে চলবে না, চল এখান থেকে, তোমাকে দ্রুত পালাতে হবে। নেহা আর জ্যোতি প্রাপ্তির হাত ধরে নিচে নেমে আসে। নেহা কিছুক্ষণ আগে 3জন গার্ডের শরবতের গ্লাসে স্লিপিং পিল মিশিয়ে দিয়েছিল। এখন এরা ঢলতে ঢলতে নিচে বসে পড়েছে। জ্যোতি একটু এগিয়ে রাস্তা ক্লিয়ার আছে কিনা তা দেখে নিল। রাস্তায় ক্লিয়ার থাকায় জ্যোতি ইশারা পেলেই নেহা প্রাপ্তির হাত ধরে প্রাপ্তিকে নিয়ে নিচে নামতে লাগলো। প্রাপ্তিকে নিয়ে জ্যোতি আর নেহা ড্রয়িং রুমটা পেরোতেই 4-5জন গার্ড কোথা থেকে যেন চলে এলো। 3জনেই এতগুলো গার্ডকে একসাথে দেখে ভরকে গেল। নেহা আর জ্যোতি প্রাপ্তিকে তাদের পেছনে আড়াল করে নিল। প্রত্যেকটা গার্ড বিশ্রীভাবে হাসতে লাগলো। গার্ডদের মধ্যে একজন নিজের মোচ মুচড়ে বলল। আমাদের বসকে কি তোরা বোকা ভেবেছিস যে মাত্র 3জন গার্ড রেখেই তোদের মতো ছলনাময়ীদের খালি বাড়িতে ফেলে রেখে যাবে? তোরা হয়তো জানিস না এখানে প্রত্যেকটা কোণায় সিসিটিভি লাগানো, আর আমরা এক জায়গায় বসে সেসবে নজর রাখতে পারি। বস কেবল আমাদের ম্যাডামের রুমের সিসিটিভি ক্যামেরা ভেঙে রেখে গেছেন, যার ফলে ম্যাডাম মানে প্রাপ্তিকে দেখিয়ে বলল ওনার রুম ছাড়া প্রত্যেকটা রুমের মুভমেন্ট আমরা চেক করেছিলাম, বুঝলি? গার্ডটার কথা শুনে প্রাপ্তি ভয়ে সেই দিকে গেল। প্রাপ্তির শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। প্রাপ্তি জ্যোতি আর নেহার হাতটা শক্ত করে ধরল। নেহা আর জ্যোতিও প্রাপ্তিকে সামনে এনে তার হাতটা শক্ত করে ধরল। তারা 3জনই বুঝতে পারলো এদের সাথে সম্মুখ লড়াই করা ছাড়া এখন আর কিচ্ছু করার নেই। প্রাপ্তি, নেহা, জ্যোতি 3জনই একে অপরের হাত ধরে সামনে এগোতে লাগলো। গার্ডরা তাদের এভাবে এগোতে দেখে তাদের বাধা দিতে আসলো। প্রাপ্তি, নেহা, জ্যোতি 3জনই ড্রয়িং রুমের সেন্টার টেবিলের সাইড টেবিল থেকে 3টা ফ্লাওয়ার ভাস তুলে নিল। তারপর গার্ডরা তাদের বাধা দিতে এগিয়ে আসলো। 3জনই ফ্লাওয়ার ভাস দিয়ে সজোরে 3টা গার্ডের মাথায় আঘাত করলো। গার্ডরা মাথায় আঘাত পেয়ে পিছিয়ে গেল। প্রাপ্তি, নেহা, জ্যোতি 3জনই গার্ডদের হাতে থাকা লোহার দণ্ডগুলো কেড়ে নিল। তারপর আরও 2জন গার্ড তাদের দিকে এগিয়ে আসলে প্রাপ্তি, জ্যোতি, নেহা 3জন তাদের ইচ্ছে মতো ধোলাই করলো। সবগুলোকে ইচ্ছে মতো ধোলাই করে একদম ফ্লোরে শুইয়ে দিল। জ্যোতি বলল, এখন উচিত শিক্ষা হয়েছে। মেয়ে বলে আমাদের দুর্বল ভেবে হাসছিলি না? এখন দেখ মেয়েদের মার কেমন মজা। এদের মেরে প্রাপ্তি, নেহা আর জ্যোতি সদর দরজার দিকে এগিয়ে আসতেই 2জন গার্ড নেহা আর জ্যোতির পা চেপে ধরল। দরজার 2 গার্ডের হুঁশ ফিরে আসতেই তারা ড্রয়িং রুমের আরও গার্ডদের পড়ে থাকতে দেখে পরিস্থিতি কি হয়েছে বুঝতে পেরে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় প্রাপ্তি, নেহা আর জ্যোতিকে বেরিয়ে যেতে দেখে ফেলল। তখনই 2 গার্ড নেহা আর জ্যোতির কর্নারের থাকা তাদের পা চেপে ধরল। নেহা আর জ্যোতি অনেক চেষ্টা করেও এদের হাত থেকে নিজেদের পা ছাড়াতে পারল না। বিধায় প্রাপ্তিকে ইশারা করে বলল, তুমি যাও তাড়াতাড়ি এখান থেকে, আমরা আসছি। প্রাপ্তি তাদের কথা শুনেই দৌড়ে 2 কদম সামনে এগোতেই কারো সাথে সজোরে ধাক্কা খেল। প্রাপ্তির এক হাতে লোহার দণ্ড ধরা ছিল। প্রাপ্তি অন্য হাতটা স্বাভাবিকভাবেই নিজের কপালে উঠে গেল। প্রাপ্তি কপালে হাত দিয়ে সামনে লোকটার দিকে তাকাতেই বিস্ময়ে ভরকে গেল। অতিমাত্রায় চমকে গিয়ে প্রাপ্তি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই প্রাপ্তির সামনে দাঁড়িয়ে থাকা রিজভিও একইভাবে শক লাগায় সে নিজেও দাঁড়িয়ে পড়ল। রিজভি টনক নড়তেই সে প্রাপ্তি থেকে 2 কদম পিছিয়ে গেল। এই মেয়ে, তুমি এখানে কেন? তোমার কিছু হয়নি তো? রিজভির গলা শুকিয়ে আসছে।
সে ফের প্রাপ্তির নিকটে চলে আসলো। রিজভী প্রাপ্তির দু হাত ধরে ঝাঁকাতে লাগলো। ওরা তোমার সাথে কিছু করেনি তো? তুমি এখানে কেন? তোমার কোনো ক্ষতি করেনি তো কেউ? এই মেয়ে, কথা বলছো না কেন? রিজভী কথাগুলো বলতে বলতেই প্রাপ্তির হাত, মুখ, ঘাড়, গলা চেক করতে লাগলো। রিজভীর অদ্ভুত আচরণে প্রাপ্তি বিরক্ত লাগতে লাগলো। সে ভাবলো রিজভীও হয়তো আন্দালিফের লোক, তাই তার সাথে এমন অদ্ভুত বিহেভ করছে। যে কোনোভাবে তাকে এখান থেকে পালাতে হবে। তাই বোধ বুদ্ধি হারিয়ে প্রাপ্তি নিজের হাতে থাকা রডের দণ্ডটি দিয়ে রিজভীর মাথায় জোরে 3টে বাড়ি মারল। প্রাপ্তি হঠাৎ আক্রমণে রিজভী ভড়কে গিয়েছিল। প্রাপ্তিকে কিছু বলে ওঠার আগেই পরপর মাথায় 3টা আঘাত পেয়ে রিজভী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রিজভীকে এভাবে মাটিতে লুটিয়ে পড়তে দেখে প্রাপ্তির হাত কাঁপতে লাগলো। প্রাপ্তি তার হাত থেকে লোহার দণ্ডটি মাটিতে ছুঁড়ে ফেলে দিল। 2 কদম সামনে এগোতেই প্রাপ্তি আন্দালিফকে তার দিকে চমকিত নয়নে তাকিয়ে থাকতে দেখে ভয়ে হাত গুটিয়ে নিল। তারপর কিছু একটা ভেবে প্রাপ্তি পিছনের দিকে দৌড় লাগাতেই আন্দালিফ তা লক্ষ্য করে প্রাপ্তির আগে দৌড়ে গিয়ে লোহার দণ্ডটি হাতে তুলে নিল। আন্দালিফ লোহার দণ্ডটি নিজের হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে প্রাপ্তির সামনে গিয়ে দাঁড়ালো। ওয়েল ডান তোতা পাখি, নট ব্যাড, গুড পারফরমেন্স। বাট এটা তুমি কি করলে? তোমার হবু ভাসুরকে মেরে মাটির সাথে শুয়ে দিলে? আন্দালিফ কোমরে হাত দিয়ে রিজভীর পিছনে গিয়ে দাঁড়ালো। রিজভীকে দেখিয়ে বলল, আমার ভাইটা আসতে না আসতেই কি মারাত্মকভাবে জখম হয়ে গেল। কোথায় ভেবেছিল ওকে সাক্ষী রেখে তোমায় বিয়ে করবো, আর তুমি কি না? সি, ভেরি ব্যাড তোতা পাখি। এই কে, কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা আমার ভাইকে। আন্দালিফের পেছনে 10 জনের মতো গার্ড দাঁড়িয়ে আছে। 3 জন এগিয়ে এসে রিজভীকে তুলে হসপিটালে নিয়ে গেল। আন্দালিফ প্রাপ্তির কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল, তো চলেন আমরা আমাদের কাজ শুরু করি গিয়ে। আন্দালিফের কথায় প্রাপ্তি রেগে গিয়ে এক গাদা থুতু ছুঁড়ে মারল আন্দালিফের চোখে মুখে। তখনই সেখানে জ্যোতি আর নেহা দৌড়ে এসে উপস্থিত হলো। আন্দালিফের পরিস্থিতি লক্ষ্য করতেই দুজনে ভয়ে জমে গেল। আন্দালিফ রাগে কর্মর করে প্রাপ্তির দিকে তাকালো। আন্দালিফ নিজের পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে নিল। কাজটা ভালো করলি না পাখি, এর শোধ আমি পড়ে নেব। জ্যোতি আর নেহাকে দেখিয়ে বলল, আগে এদের বিশ্বাসঘাতকতার শাস্তি দিয়ে নি। আন্দালিফ গার্ডদের ইশারা করতে 6 জন গার্ড এগিয়ে এসে 4 জন নেহা আর জ্যোতিকে জোর করে ভেতরে নিয়ে যেতে থাকলো। অন্য 2 জন প্রাপ্তির দিকে এগিয়ে প্রাপ্তির হাত ধরতে নিবে। লক্ষ্য করেই আন্দালিফ চেঁচিয়ে উঠল, ডোন্ট ডেয়ার টাচ হার, অলওয়েজ কিপ ইউর ডিস্টেন্স ফ্রম হার। আন্দালিফের রাগ মিশ্রিত গাড়ি শুনেই গার্ডরা ভয়ে জমে গেল। সরি বস, ভুল হয়ে গেছে। আন্দালিফ নিজের পকেট থেকে গানটা বের করে প্রাপ্তির চোখের সামনে ঘোরাতে লাগলো। গানটা প্রাপ্তির দিকে তাক করতেই প্রাপ্তি ভয়ে জমে গেল। অনেক ভাব দেখেছি, তোর আর সহ্য করব না। এখন ভালোই ভালোই ভিতরে চল বলছি, নয়তো আমার আসল রূপ সামনে এলে আসলে তুই সহ্য করতে পারবি না। তাই বলছি ভালোই ভালোই ভিতরে চলো। প্রাপ্তি আন্দালিফের ভয়ে গুটিসুটি মেরে আস্তে আস্তে হেঁটে যেতে লাগলো। প্রাপ্তি ভিতরে প্রবেশ করতেই দেখলো জ্যোতি আর নেহাকে আন্দালিফের লোকজন চেয়ারের সাথে বেঁধে রেখেছে। আন্দালিফ প্রাপ্তিকে সোফায় ধাক্কা দিয়ে বসিয়ে দিল। তারপর ভিলেনি হাসি দিয়ে জ্যোতি আর নেহার দিকে এগিয়ে গেল। কি ভেবেছিলি তোরা? আমাদের খেয়ে আমাদের পরে আমার পাখিকেই উড়ে যেতে সাহায্য করবে? আখেরকার নিজের বসের সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে গিয়েছিস আশা করি। কাজী রেডি ছিল। আন্দালিফ কাজীকে নির্দেশ দিল, যত দ্রুত সম্ভব বিয়ে পড়ানো শুরু করুন। আমার হবু সম্বন্ধী হয়তো এখানে আসার ভীষণ তাড়াই আছে, তারা আসার আগেই কাজটা সেরে ফেলতে চায়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করতেই বলল, মেয়ের তো বাবা বিয়ের বয়স হয়নি, 18 বছর পড়তে এখনো 1 দিন বাকি, মানে আজকে রাত 12টার পর 18 বছরে পা দিবে। আন্দালিফ কাজীর কথায় তেতে উঠল। নিজের গানটা কাজীর দিকে তাক করতেই কাজী ভয়ে কেঁপে উঠল। তোকে এত কথা বলতে কে বলেছে? তোকে বলেছি বিয়ে পড়াতে, তুই জলদি বিয়ে পড়ানো শুরু কর। কাজী সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, শুরু করছি বাবা, শুরু করছি। কিসের বিয়ে? প্রাপ্তির কথায় আন্দালিফ চমকে তাকালো। তোমার আমার বিয়ে পাখি। প্রাপ্তি মুখ বাঁকিয়ে বলল, আমার জীবন থাকতে আমি তোর মতো লম্পটকে বিয়ে করব না। কি কি বললি তুই? আবার বলতো। শুনিসনি তুই? তোর মতো লম্পটকে আমি কখনোই বিয়ে করব না। আন্দালিফ প্রাপ্তির কথায় রেগে চোয়াল শক্ত করে নিল। জ্যোতি আর নেহাও একই স্বরে বলে উঠল, প্রাপ্তি,
তুমি পালিয়ে যাও। এই হারামিটিকে একবার বিয়ে করে নিলে আজীবন তোমাকে পস্তাতে হবে। তাই তুমি এই বিয়েতে কখনো রাজি? জ্যোতি আর নেহা তাদের কথা শেষ করতেই পারল না। এর আগেই আন্দালিফ তার গান দিয়ে জ্যোতির পায়ে আর নেহার হাতে গুলি করে দিল। নেহা আর জ্যোতি যন্ত্রণায় কাতরাতে লাগলো। প্রাপ্তি ভয়ে নিজের মুখটা চেপে কান্না আটকালো। প্রাপ্তি আন্দালিফের দিকে টলমল চোখে তাকিয়ে বলল, কি ভেবেছিস তুই আমায় ভয় দেখিয়ে বিয়েতে রাজি করিয়ে নিবি? ভুল ভেবেছিস তুই। এখন তো আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। আন্দালিফ প্রাপ্তির কথায় অট্ট হাসিতে ফেটে পড়ল। প্রাপ্তির নিকট হয়ে ধীর স্বরে বলল, বিশ্বাস করো পাখি, আমি কিছুই ভাবিনি। আমি তো ভেবেছিলাম বাসর যেহেতু করবোই তাই বিয়ে করেই করি। এখন যেহেতু বিয়ে করবে না, তাহলে বিয়ে ছাড়াই আমাকে বাসর সারতে হবে। আন্দালিফের কথায় প্রাপ্তির চোখ লাল হয়ে গেল। অশ্রুসিক্ত নয়নে আন্দালিফের দিকে তাকিয়ে প্রাপ্তি আন্দালিফের ডান গালে ঠাস করে চড় বসালো। লোকজনদের সামনে প্রাপ্তি আন্দালিফের গালে চড় মারায় আন্দালিফ রেগে গেল। অনেক সহ্য করেছি তোকে, আর না। বলে আন্দালিফ প্রাপ্তিকে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। আন্দালিফ প্রাপ্তিকে নিয়ে একটা রুমের সামনে আসতেই প্রাপ্তি করিডোরে থাকা একটা রড ফ্লাওয়ার ভাস তুলে সেটা দিয়ে সজোরে আন্দালিফের মাথায় বাড়ি মারল। আন্দালিফ ব্যথায় দুই হাত দিয়ে নিজের মাথাটা চেপে ধরল। প্রাপ্তি এই সুযোগে একটা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। প্রাপ্তি রুমের ভেতর ঢুকে বুকে হাত রেখে বড় বড় শ্বাস নিতে লাগলো। রুমের চারপাশটা লক্ষ্য করে দেখলো এইটা সেই রুমটা যেখানে আন্দালিফ তাকে আটকে রেখেছিল। তাই রুমটার আসবাবপত্র বলতে একটা ছোট বেড আছে কেবল। আন্দালিফ নিজের মাথা ঝাঁকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কিশোরগঞ্জ সদর থেকে হাওড় এলাকার দূরত্ব 25 কিলোমিটার। নিখলি, মিঠামই, ইটনা এবং অষ্টগ্রাম উপজেলার কিছু ইউনিয়ন ও মৌজার উপর বিস্তৃত এই বিশাল হাওর। ফারিস হাওর এলাকায় পৌঁছাতে স্থানীয় গুন্ডারা তার পথ আটকে দাঁড়ালো। প্রায় 15 থেকে 20 জন লোক ফারিসের পথ আটকে তাকে বাধা দেয়। এরা মূলত আন্দালিফের ভাড়া করা লোক। এরা মারপিটে খুব পারদর্শী হওয়ায় আন্দালিফ এদের ফারিসকে মারতে ভাড়া করেছে। এদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্রের সমাহার। আন্দালিফ নিজের মাথাটা দুহাতে চেপে ধরে উঠে দাঁড়ালো। প্রাপ্তি যে রুমটার দরজা আটকে বসে আছে, আন্দালিফ সেটার দিকে এগিয়ে গেল। আন্দালিফ দরজার সামনে পৌঁছে দরজায় কয়েকবার ধাক্কা দিল, কিন্তু প্রাপ্তি দরজা না খুলে আন্দালিফের ভয়ে জড়সড় হয়ে বসে থাকলো। বারবার ডাকার পরও প্রাপ্তি দরজা না খোলায় আন্দালিফ ভয়ঙ্করভাবে রেগে গেল। দরজা খোল বলছি। তুই কি ভেবেছিস এভাবে দরজা বন্ধ করে বসে থাকলে তুই পার পেয়ে যাবি আমার হাত থেকে? ভুল ভেবেছিস, ভুল। ওইদিকে তোর ভাই। ওহ ওহ, তো ভুল করে ফেললাম। ভাই না, তোর দেওয়ানা পাগল মজলু আজমির দেওয়ান ফারিসের মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে চলেছে। আন্দালিফের মুখ থেকে ফারিসের নাম শুনে প্রাপ্তি চমকালো। তার চেয়েও বেশি চমকালো তার মজনু কথাটা শুনে। ফারিস ভাইকে কেন আন্দালিফ প্রাপ্তির মজনু বলল, প্রাপ্তি তা বুঝতে পারল না। কিন্তু তার ফারিস ভাই আর কি এখন বিপদ হয়ে যাবে? এই শয়তানটা বলছে ফারিস মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে চলেছে। ফারিসের বিপদের কথা শুনে প্রাপ্তি ছোট বুকটা ছ্যাঁত করে উঠল। মনে মনে চিন্তা করতে লাগলো, হয়তো এই শয়তানটা ফারিসকেও কষ্ট দিতে কোনো ফাঁদ পেতেছে। প্রাপ্তি চোখ দিয়ে ফারিসের বিপদের কথা চিন্তা করে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আল্লাহ প্লিজ, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমার ফারিস ভাইকে কোনো কোনো ক্ষতি হতে দিও না। ফারিস ভাইয়ার প্লিজ আল্লাহ, তুমি তাকে সুস্থ রেখো। আন্দালিফ ফের চটে গেল। কি বললাম আমি তোকে? আমার কথাই তোর কানে যায় না? ওই ফারিস আমার কাছ থেকে 100 কোটি টাকার প্রজেক্ট কেড়ে নিয়েছে। তোর বাবা দাদার কাছে দ্বিগুণ দামে জমি কিনতে চেয়েও ও আমার কাছে বিক্রি করেনি। তারপর যখন জোর করে দখল করতে চাইলাম, তখন তোদের বাড়ির মহান ছেলে আজমির দেওয়ান এসে আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালো। তাই আজ সব কিছুর প্রতিশোধ আমি একবারে নিব। আন্দালিফ ফারিসদের 5 একর জায়গা জুড়ে 100 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চেয়েছিল। কিন্তু প্রজেক্টটি বাস্তবায়ন হলে কেমিক্যাল রাসায়নিক বর্জ্য পদার্থের নিষ্কাশনের প্রভাবে তখন সাধারণ গ্রামীণ মানুষের জীবন হুমকির মুখে পড়ত। বিধায় এটি করতে জায়গা দিতে রাজি ছিল না দেওয়ান পরিবারের কেউই, এবং তার সম্পূর্ণ এলাকাবাসীর কল্যাণার্থেই তাদের কথা রাখতেই করা হয়েছিল। প্রাপ্তি আন্দালিফের ভয়ে দরজা আটকে খাটের নিচে বসেছিল। অনেক ডাকাডাকির পরও প্রাপ্তি দরজা না খোলায় আন্দালিফ ডেসপারেট হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দরজা খুলে আন্দালিফ রুমের চারপাশটায় চোখ বুলিয়ে নিল।
প্রাপ্তি নিঃশ্বাসের শব্দে আন্দালিব বুঝে গিয়েছে যে প্রাপ্তি খাটের নিচেই লুকিয়ে বসে আছে। আন্দালিব ভিলেনি হাসি দিয়ে দরজার দিকে চলে গেল, যাতে প্রাপ্তি মনে করে সে তাকে দেখতে না পেয়ে চলে যাচ্ছে। প্রাপ্তি বুকে হাত দিয়ে নিঃশ্বাস ছাড়তে নিলে আন্দালিব দরজার কাছ থেকে সোজা হেঁটে খাটের কাছে চলে আসলো। আন্দালিব ফ্লোরে শুয়ে পড়ল, তারপর খাটের নিচে উকি দিয়ে প্রাপ্তিকে দেখে বলল, টুকি। কাজী অফিসে ফারিসের পাশাপাশি একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে প্রাপ্তি। ফারিসের আকস্মিক কর্মকাণ্ডে বিস্ময় না হয়ে পারছে না সে। লজ্জায় মাথা নুইয়ে চুপচাপ বসে আছে প্রাপ্তি। ফারিস তার পাশের চেয়ারটায় গায়ে লিয়ে নির্বিকার চিত্তে বসে আছে, যেন কিছুই হয়নি। যা হচ্ছে সব স্বাভাবিক, অস্বাভাবিকতার এখানে কিছুই ঘটেনি। ফারিস তার একটা হাত টেবিলের উপর তুলে রেখে বসে আছে। ফারিস তার বাম হাতের এই আঙ্গুল দ্বারা টেবিলে ঠক ঠক শব্দ সৃষ্টি করে সবার দৃষ্টি আকর্ষণ করলো। ফারিস কাজের দিকে তাকিয়ে বলল,